HTML5 এর ১৯তম ক্লাসে আপনাদের স্বাগতম। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হলো Introducing Inline CSS, Styling with Style Attribute, Discuss Different Properties of Style Attribute, Introducing Class এবং সর্বশেষে Introducing ID। আমরা ক্লিক করে Sublime Text সফটওয়্যারটি ওপেন করে নিলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করার উইন্ডো আনলাম। আমরা ফাইল নেমে স্টাইলিং নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইলের নামের পাশে .html অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি HTML ফাইলে পরিণত হবে। আমরা ফাইলটি সেভ করে নিলাম। আমরা HTML লিখে ট্যাব প্রেস করে HTML এ কোড লেখার একটি বেসিক স্ট্রাকচার পেলাম। আমরা টাইটেল ট্যাগের মধ্যে স্টাইলিং লিখলাম। আমরা বডি ট্যাগের মধ্যে একটি h1 ট্যাগ নিলাম। h1 ট্যাগের মধ্যে আমরা কিছু টেক্সট লিখলাম। আমরা ব্রাউজারে ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করে দেখলাম যে h1 ট্যাগের মধ্যে লেখা টেক্সটগুলো চলে এসেছে। আমরা h1 ট্যাগের মধ্যে একটি স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। আমরা হেড ট্যাগের মধ্যে একটি স্টাইল ট্যাগ নিলাম। আমরা একটি ডিভ ট্যাগ নিলাম। ডিভ ট্যাগের মধ্যে আমরা একটি পি ট্যাগ নিলাম। পি ট্যাগের মধ্যে আমরা কিছু টেক্সট লিখলাম। আমরা ডিভ ট্যাগের মধ্যে একটি স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। আমরা CSS কে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো এক্সটার্নাল CSS এবং আরেকটি হলো ইন্টারনাল CSS। আমরা যখন কোনো আলাদা CSS ফাইলের সাথে HTML ফাইলের লিংক করি তখন ওই CSS ফাইলকে বলে এক্সটার্নাল CSS। আবার যখন একই HTML ফাইলের মধ্যে আমরা CSS এর স্টাইলের কোড লিখি তখন তাকে ইন্টারনাল CSS বলে। আমরা ইন্টারনাল CSS কে দুই ভাগে লিখতে পারি। একটি হলো স্টাইল ট্যাগের মাধ্যমে এবং আরেকটি হলো ইনলাইন CSS এর মাধ্যমে। আমরা যখন কোনো ট্যাগের একটি লাইনে CSS এর স্টাইলের কোড লিখি তখন তাকে ইনলাইন CSS বলে। ইনলাইন CSS হলো ইন্টারনাল CSS এর একটি অংশ। আমরা পি ট্যাগের মধ্যে একটি স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। আমরা h1 ট্যাগে স্টাইল অ্যাট্রিবিউটে color:red লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে h1 ট্যাগের টেক্সটের ফন্টের কালার লাল হয়ে গিয়েছে। আমরা পি ট্যাগের স্টাইল অ্যাট্রিবিউটে লিখলাম color:yellow। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে পি ট্যাগের টেক্সটের ফন্টের কালার হলুদ হয়ে গিয়েছে। আমরা পি ট্যাগের স্টাইল অ্যাট্রিবিউটে লিখলাম ব্যাকগ্রাউন্ড color:red। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে পি ট্যাগের টেক্সটের ফন্টের কালার আবার কালো হয়ে গিয়েছে, কারণ আমাদের লেখা কোড কাজ করছে না, তাই ডিফল্টভাবে কালো রং দেখতে পাচ্ছি আমরা। আমরা কোডের লাইনে একটি অংশ লিখে সেমিকোলন ব্যবহার করলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে পি ট্যাগের টেক্সট এর কালার লাল রঙের একটি ব্যাকগ্রাউন্ড কালার সেট হয়েছে। আবার আমরা লিখলাম text-align: center।
আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে পি ট্যাগের টেক্সট ব্রাউজারে মাঝখানে চলে এসেছে। আমরা নতুন একটি পি ট্যাগ নিলাম। আমরা পি ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। আমরা পি ট্যাগের মধ্যে একটি স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লিখলাম কালার ইয়েলো, ব্যাকগ্রাউন্ড কালার রেড, টেক্সট অ্যালাইন সেন্টার। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে আগের পি ট্যাগের টেক্সটের স্টাইল অ্যাপ্লাই হয়েছে নতুন পি ট্যাগে টেক্সটের উপরে। আমরা নতুন দুইটি পি ট্যাগ নিলাম। আমরা পি ট্যাগ দুইটির মধ্যে কিছু টেক্সট লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে নতুন পি ট্যাগ দুইটির মধ্যে লেখা টেক্সট ব্রাউজারে চলে এসেছে। আমরা কয়েকটি ট্যাগের স্টাইল অ্যাট্রিবিউট মুছে ফেললাম। আমরা স্টাইল ট্যাগের মধ্যে একটি পি নামে সিলেক্টর নিলাম। আমরা পি সিলেক্টরের মধ্যে লিখলাম কালার ইয়েলো। ব্যাকগ্রাউন্ড কালার রেড। টেক্সট অ্যালাইন সেন্টার। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে সবগুলো পি ট্যাগের মধ্যে লেখা টেক্সটগুলোর উপরে স্টাইল অ্যাপ্লাই হয়েছে। আবার আমরা পি সিলেক্টরের মধ্যে লিখলাম ফন্ট সাইজ 30px। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে সবগুলো পি ট্যাগের মধ্যে লেখা টেক্সটগুলোর ফন্ট এর আকার বড় হয়েছে। আমরা h1 ট্যাগের স্টাইল অ্যাট্রিবিউটের কোডটুকু মুছে ফেললাম। আমরা স্টাইল ট্যাগের মধ্যে h1 নামে একটি সিলেক্টর নিলাম। h1 সিলেক্টরের মধ্যে আমরা লিখলাম কালার গ্রিন। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে h1 ট্যাগের মধ্যে লেখা টেক্সট এর ফন্টের কালার সবুজ সেট হয়েছে। আবার আমরা h1 সিলেক্টরের মধ্যে লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে h1 ট্যাগের মধ্যে লেখা টেক্সট এর হলুদ রঙের একটি ব্যাকগ্রাউন্ড কালার সেট হয়েছে। আমরা আরও দুইটি h1 ট্যাগ নিলাম। এবং ওই h1 ট্যাগ দুইটির মধ্যে কিছু টেক্সট লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে নতুন দুইটি h1 ট্যাগের টেক্সট চলে এসেছে এবং তাদের উপরে আগের h1 ট্যাগের স্টাইল অ্যাপ্লাই হয়েছে। আমরা পি সিলেক্টরে টেক্সট অ্যালাইনমেন্ট রাইট লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে সবগুলো পি ট্যাগের মধ্যে লেখা টেক্সটগুলো ডান দিকে অ্যালাইন হয়েছে।
আবার আমরা H1 সিলেক্টরের মধ্যে লিখলাম ফন্ট ড্যাশ সাইজ কোলন 40px। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে সবগুলো H1 ট্যাগের মধ্যে লেখা টেক্সট এর আকার বড় হয়ে গিয়েছে। আমরা div ট্যাগের স্টাইল অ্যাট্রিবিউট মুছে ফেললাম। আমরা p ট্যাগে একটি স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লিখলাম ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার কোলন ব্ল্যাক। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে একটি p ট্যাগের মধ্যে লেখা টেক্সট এর ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে কালো রং সেট হয়েছে। আমরা একটি H1 ট্যাগের ক্লাস সেট করলাম ফার্স্ট হেড নামে। ব্রাউজারে পেজটি রিলোড করে কোনো পরিবর্তন দেখলাম না। আমরা হেড ট্যাগের মধ্যে একটি সিলেক্টর নিলাম বডি নামে। বডি সিলেক্টরের মধ্যে লিখলাম ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার কোলন গ্রে। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে সম্পূর্ণ ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালার গ্রে সেট হয়েছে। আমরা স্টাইল ট্যাগের মধ্যে ডট ফার্স্ট হেড লিখে একটি ক্লাস সিলেক্টর নিলাম। আমরা ক্লাস সিলেক্টরের মধ্যে লিখলাম কালার কোলন ইয়েলো। ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার কোলন ব্ল্যাক। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ফার্স্ট হেড ক্লাসের H1 ট্যাগের ফন্টের কালার হলুদ এবং ব্যাকগ্রাউন্ড কালার কালো সেট হয়েছে। আমরা একটি H1 ট্যাগ এবং একটি p ট্যাগ নিলাম। আমরা ওই ট্যাগ দুইটির মধ্যে কিছু টেক্সট লিখলাম। আমরা একটি div ট্যাগ নিলাম। div ট্যাগের মধ্যে আমরা একটি p ট্যাগ নিলাম। p ট্যাগের মধ্যে আমরা কিছু টেক্সট লিখলাম। আমরা একটি p ট্যাগ এবং div ট্যাগের ক্লাস সেট করলাম ফার্স্ট হেড নামে। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ফার্স্ট ক্লাসের সবগুলো ট্যাগ এর ফন্টের কালার হলুদ এবং ব্যাকগ্রাউন্ড কালার কালো সেট হয়েছে। আমরা নতুন একটি p ট্যাগ নিলাম এবং ওই p ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম।
আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে শুধু div ট্যাগের মধ্যে লেখা টেক্সটের স্টাইল পরিবর্তন হয়েছে, কিন্তু div ট্যাগের মধ্যে থাকা p ট্যাগের টেক্সটের পরিবর্তন হয়েছে p সিলেক্টরের সেট করা স্টাইলে। আমরা নতুন একটি div ট্যাগ নিলাম। আমরা div ট্যাগটির ক্লাস সেট করলাম div নামে। আমরা স্টাইল ট্যাগের মধ্যে একটি সিলেক্টর নিলাম ক্লাস নামে। আমরা ক্লাস সিলেক্টরের মধ্যে লিখলাম ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার কোলন ক্যাডেট ব্লু। ব্রাউজারে পেজটি রিলোড করে কোনো পরিবর্তন দেখলাম না, কারণ ক্লাস নামে আমরা আর কোনো ক্লাস তৈরি করিনি। আমরা div ট্যাগটির মধ্যে কিছু টেক্সট লিখলাম। আমরা ক্লাসের বদলে .div লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ওই div ট্যাগের মধ্যে থাকা টেক্সটের ক্যাডেট ব্লু রঙের একটি ব্যাকগ্রাউন্ড কালার সেট হয়েছে। আমরা একটি h1 ট্যাগ এবং একটি p ট্যাগ নিলাম। আমরা ট্যাগ দুইটির মধ্যে কিছু টেক্সট লিখলাম। আমরা ট্যাগ দুইটির আইডি সেট করলাম ফার্স্ট আইডি নামে। আমরা যখন ক্লাস সিলেক্টর ব্যবহার করতাম তখন ক্লাসের পূর্বে ডট ব্যবহার করেছি। আমরা আইডি সিলেক্টর ব্যবহার করার জন্যে আইডি এর নামের পূর্বে হ্যাশ ব্যবহার করব। আমরা স্টাইল ট্যাগের মধ্যে হ্যাশ ফার্স্ট আইডি লিখে একটি আইডি সিলেক্টর নিলাম। আমরা আইডি সিলেক্টরের মধ্যে লিখলাম কালার কোলন গ্রিন। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ফার্স্ট আইডি নামের আইডি এর ট্যাগের টেক্সটের পরিবর্তন হয়েছে। আবার আমরা আইডি সিলেক্টরের মধ্যে লিখলাম ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার কোলন সলিড ব্লু। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে কোনো পরিবর্তন দেখলাম না, কারণ সলিড ব্লু নামে কোনো কালার নেই। আমরা সলিড ব্লু এর পরিবর্তে শুধু ব্লু নিলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আবার ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ফার্স্ট আইডি নামের আইডি এর ট্যাগ এর টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার নীল সেট হয়েছে। আমরা দুইটি h1 ট্যাগের আইডি সেট করলাম ফার্স্ট আইডি নামে। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে
ফার্স্ট আইডি নামের আইডি এর সব ট্যাগের টেক্সট এর ব্যাকগ্রাউন্ড কালার নীল সেট হয়েছে। আমরা নতুন একটি div ট্যাগ নিলাম। আমরা div ট্যাগের মধ্যে ৩টি h1 ট্যাগ নিলাম। আমরা h1 ট্যাগ ৩টির মধ্যে কিছু টেক্সট লিখলাম। আমরা একটি h1 ট্যাগ এর ক্লাস সেট করলাম বর্ডার নামে। আমরা স্টাইল ট্যাগের মধ্যে বর্ডার নামে একটি সিলেক্টর নিলাম। আমরা বর্ডার সিলেক্টরের মধ্যে লিখলাম বর্ডার: 2px সলিড ব্ল্যাক। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ওই ট্যাগের টেক্সট এর চারপাশে একটি বর্ডার তৈরি হয়েছে। আমরা বর্ডার 2px এর পরিবর্তে বর্ডার 5px লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ওই ট্যাগের টেক্সটের চারপাশের বর্ডারটি অনেক গাঢ় হয়েছে। আবার আমরা বর্ডার সিলেক্টরের মধ্যে লিখলাম বর্ডার ড্যাশ রেডিয়াস: 20px। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ওই ট্যাগের টেক্সটের চারপাশে বর্ডারের অংশ কিছুটা বাঁকানো হয়েছে। আমরা বর্ডার ড্যাশ রেডিয়াস: 20px এর পরিবর্তে বর্ডার ড্যাশ রেডিয়াস: 50px লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ওই ট্যাগের টেক্সটের চারপাশে বাঁকানো অংশের পরিমাণ বেড়ে গিয়েছে। আমরা একটি h1 ট্যাগ এর আইডি নিলাম এবং আইডি নেমে ব্ল্যাঙ্ক রাখলাম। আমরা ওই ট্যাগের মধ্যে একটি স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লিখলাম ব্যাকগ্রাউন্ড ড্যাশ ইমেজ। এরপরে আমরা একটি h1 ট্যাগের ক্লাস সেট করলাম মার্জিন নামে। আমরা স্টাইল ট্যাগের মধ্যে মার্জিন নামে একটি সিলেক্টর নিলাম। আমরা মার্জিন সিলেক্টরের মধ্যে লিখলাম মার্জিন: 30px। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ওই ট্যাগের টেক্সটের দুই পাশে 30px এর একটি মার্জিন তৈরি হয়েছে। আবার আমরা মার্জিন সিলেক্টরের মধ্যে লিখলাম প্যাডিং: 50px। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ওই ট্যাগের টেক্সটের চারপাশে 50px ফাঁকা জায়গা রয়েছে। এই ছিল আমাদের আজকের ক্লাস।
আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।